আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রচন্ড ঠান্ডায় আমি ঠান্ডা আক্রান্ত, নেজাল ভয়েসের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এবং গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে আমাদের অনেকেই কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন। কেউ ভাবছেন তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন, কেউ ভাবছেন ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন। মন্ত্রী পরিষদের তালিকা এই দুই দলের মধ্যেই খসড়া হয়ে আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের পরেই ক্ষমতা বল হচ্ছে না। যেহেতু ডক্টর ইউনূস সরকারের ক্ষমতার কোনো মেয়াদ নাই, এমন কোনো বাধ্যবাধকতাও নাই যে তাকে ক্ষমতা থেকে সরে যেতে হবে বা এতদিনের মধ্যে তাকে নতুন করে সরকার কি বলবো, নতুন সরকারের কাছে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। তো গণপরিষদের নির্বাচন আসলে হচ্ছে এবং জাতীয় সংসদ নির্বাচনের নামে গণপরিষদের নির্বাচন হচ্ছে এবং আগে সংবিধান সংস্কার হবে, সকল কিছু হবে, তারপরে যে হবে মানে কি বলবো, তারপরে কি হবে সেটার ব্যাপারে আসলে কোনো নির্দেশনা নাই। এবং আমি যদি আপনাদেরকে এই সংক্রান্ত যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশটা থেকে যদি একটু পড়ে শোনাই, সেটি হচ্ছে আমি যদি দেখাই আমাদেরকে, এটি হচ্ছে অধ্যাদেশ। এই অধ্যাদেশটি হচ্ছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫। এটি ১৩ই নভেম্বর ২০২৫ সালের জারি করা রাষ্ট্রপতির অধ্যাদেশ। এবং এই অধ্যাদেশের ৪ নম্বর পেজটা গুরুত্বপূর্ণ, ৪, ৫, ৬। আমি যদি ৪ নম্বর পেজের উল্লেখযোগ্য কয়েকটা অংশ পড়ি, গুরুত্বপূর্ণ অংশগুলো আমি হাইলাইট করে রেখেছি। আমি যদি পড়ি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কেন আমরা বলছি যে নির্বাচন হলেই ক্ষমতা হস্তান্তর হচ্ছে না। ধরেন সংবিধান সংস্কার পরিষদ গঠন, উহার কার্যাবলী ও বিলুপ্তি, গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট সূচক হইলে এই আদেশ জারির অব্যবহিত পরে, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সম্বন্ধে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে, যা সংবিধান সংস্কার বিষয়ে সকল ক্ষমতা প্রয়োগ করতে পারবে। এবং উক্ত নির্বাচনের যারা নির্বাচিত হবেন তারা একই সঙ্গে সংসদ সদস্য এবং একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। অর্থাৎ অতীতে যেটাকে গণপরিষদ বলা হচ্ছিল, গণপরিষদের দ্বারা সংবিধান প্রণয়ন হয়, এখানে এটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য, অর্থাৎ এমপিরাই সংবিধান সংস্কার পরিষদের সদস্য। পরিষদ উহার প্রথম অধিবেশন শুরুর তারিখ হইতে ১৮০ কার্য দিবস, দর্শক ১৮০ দিন না, ১৮০ কার্য দিবস। ১৮০ কার্য দিবস মানে আপনারা জানেন যে বাংলাদেশে ২৬ দিনে হয় ১ মাস, অর্থাৎ ২৬ কার্য দিবসে এর মধ্যে ঈদের ছুটি, পূজার ছুটি, এই ছুটি ওই ছুটি মিলিয়ে এই ১৮০ কার্য দিবস যে কত দিবসে যে শেষ হয় সেটি বলা মুশকিল। তো এবং এই ১৮০ কার্য দিবসের কথা বলা হলেও যতদিনই লাগে অনির্বাচিত ডক্টর ইউনূসের মুরব্বী সরকারি ক্ষমতায় থাকবে, এই ব্যাপারটি মোটামুটি নিশ্চিত। পাশাপাশি তারা বলছে যে ১৮০ কার্য দিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ ও গণভোটের ফলাফল অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন করিবে এবং তাহা সম্পন্ন করিবার পর পরিষদের কার্যক্রম সমাপ্ত হইবে। পরিষদের কার্যধারা অংশগ্রহণে নির্বাচিত প্রতিনিধিগণ পরিষদ সদস্য হিসেবে অভিহিত হইবেন এবং তারা শপথ নেবেন, সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও তারা শপথ নেবেন। এবং ৯ নম্বর ধারায় বলা হচ্ছে পরিষদের সভাপ্রধান। পরিষদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে পরিষদ সদস্যগণ ইহা সভাপ্রধান ও উপসভাপ্রধান নির্বাচন করিবে, যেটি নরমালি ছিল যে সংখ্যাগরিষ্ঠ দলের নির্বাচিতদের মধ্য থেকে একজনকে সংসদ নেতা, একজন সংসদ উপনেতা নির্বাচন করা। সংসদ নেতা যিনি, তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং এক প্রথম অধিবেশনে সাধারণত বিরোধী দলের নেতাও নির্বাচন করা হয়। এবং এই সভাপ্রধান এবং উপসভাপ্রধান তারাই আসলে কার্যপ্রণালী বিধি অনুযায়ী এই সংস্কার পরিষদের কার্যক্রম পরিচালনা করবেন। দুঃখিত। এবং আমি যদি ৫ নাম্বার পেজে যাই, ৫ নাম্বার পেজে বলা হচ্ছে যে অর্থাৎ গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার ৩০ পঞ্জিকা দিবসের মধ্যে, অর্থাৎ সেই ৩০ কার্য দিবসের মধ্যে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। অর্থাৎ এখানে ধরেন ৩০ দিন নাই, ৩০ দিন মানে ধরেন প্রায় ১.৫ মাসের মতো নাই ধরে রাখেন। এবং পরিষদ ৬০ জন থাকলে কোরাম হবে, এই জাতীয় কথা বলা হচ্ছে। এবং পরিষদের কোনো কার্যধারার বৈধতা এবং পরিষদ সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তি জাতীয় সংসদ ও সংসদ সদস্যদের অনুরূপ হবে। অর্থাৎ তাদের এক ধরনের ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, তাদের দায় মুক্তি। এবং বলা হচ্ছে যে
উম আ তারা এই যে সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পরে যে সকল সংস্কার যেগুলো কার্যকর করা তা অবিলম্বে কার্যকর করা হবে এবং এক্ষেত্রে সরকার সকল যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি এখানে বলা হচ্ছে যে উম উচ্চকক্ষ গঠন করা হবে। উচ্চকক্ষ কিভাবে গঠন করা হবে অ্যা সে ব্যাপারে মানে নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতিতে তারা একটা উচ্চকক্ষ গঠন করবে এবং এই জাতীয় কিছু কথা বলা হয়েছে, উচ্চকক্ষের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে এবং এই জাতীয় বিষয়ে সকল আইন প্রণয়নের ক্ষমতা সরকারের এবং এই সরকার ইউনূস সরকারের। পাশাপাশি বলা হচ্ছে যে পরিষদ কর্তৃক গৃহীত সংবিধান সংস্কার চূড়ান্ত হইবে এবং উক্তরূপ সংস্কার বিষয়ে কোনো অনুমোদন বা সম্মতির প্রয়োজন হবে না। অর্থাৎ এই এই স গণ আ সংবিধান সংস্কার পরিষদ সংবিধান যেটি প্রণয়ন করবেন বা যেটি অ্যাকসেপ্ট করবেন, সেটি নিয়ে কোনো ধরনের অ্যাপ্রুভাল এর আর প্রয়োজন হবে না। এবং ধরেন এই ধরনের সংবিধান সংস্কারের পূর্ণাঙ্গ পাঠ রেডি হওয়ার পরে সরকার অধ্যাদেশ জারি করবে। কিন্তু এরপরে কি নির্বাচন হবে আবার? নাকি যারা গ গণপরিষদে ছিলেন তারা সংবিধান সংস্কার পরিষদে ছিলেন এবং নির্বাচিত সংসদ সদস্য, তাদের মধ্য থেকে সরকার গঠন হবে। সে ব্যাপারে কোনো সুনির্দিষ্ট কোনো নির্দেশনা কিন্তু এখানে দেয়া হয়নি। অর্থাৎ আমরা গণভোট, আমরা আ উম আ জাতীয় নির্বাচনের কথা বলছি। সবাই প্রস্তুত হয়ে আছি যে দেশ হয়তো ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যে হয়তো নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে, একটা নতুন সরকার পাচ্ছে। আসলে কিন্তু সেটি পাচ্ছে না। অনির্বাচিত ইউনূস সরকারই ক্ষমতা কামড়ায় ধরে রাখছে। জুলাই বিপ্লব শেষ। জুলাই বিপ্লবে ১২টা সে বাজায় দিছে তার সরকার দিয়ে। গত ১৬-১৭ মাসে। এখন ধরেন আরো মজা লুটতে হবে। এবং আমার সন্দেহ ছিল। আমাকে কেউ বলছিল যে মার্চ মাসে নাকি ইউনূসের বিদেশে রাষ্ট্রীয় সফর আছে। তো এটা থেকে একটু কনফিউশন তৈরি হওয়ার পরে আমরা চেক ব্যাক করে দেখলাম পরিস্থিতি আসলে সুবিধার না আরকি। তো ধরেন এখন এখানে অনেক জটিলতা আছে। অর্থাৎ রাষ্ট্র যারা চালায় আমরা যাদেরকে দেখি, তারা কিন্তু আসলে রাষ্ট্র চালায় না। রাষ্ট্র চালানোর নেপথ্যে অনেক মানুষ থাকে। এদের একটা অংশকে বলা হয় ডিপ স্টেট। এই ডিপ স্টেট এবং আরো কিছু প্রক্রিয়া মিলে ধরেন বাংলাদেশে একটি টোটাল একটা মাস্টার প্ল্যানের মাধ্যমে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে মানে বাংলাদেশটাকে পরিচালিত করা হচ্ছে এবং আপনারা যদি দেখেন যে আ বিএনপি জামাত এই ২ টা দল হাসিনার ১৫-১৬ বছরে মানে মা হত্যার শিকার হলো, গুমের শিকার হলো, আম নির্মম নির্যাতনের শিকার হলো, বছরের পর বছর জেল খাটলো। কিন্তু আ হাসিনা পালায় যাওয়ার পরেই দেখেন ২ দলের মধ্যে কামড়াকামড়ি শুরু হয়ে গেছে। বিএনপি জামাতে সহ্য করতে পারতেছে না, জামাত বিএনপিকে সহ্য করতে পারছে না। মারামারি হচ্ছে, নানা ধরনের পরিস্থিতি উত্তপ্ত, সোশ্যাল মিডিয়া উত্তপ্ত, রাজপথ উত্তপ্ত, বক্তৃতার মঞ্চ উত্তপ্ত। এমনটি হওয়ার কথা ছিল না। এখন ধরেন গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয়, তাহলে ধরেন এখানে একটা সংখ্যাগরিষ্ঠ আ এবং সরকার যদি কোনো একটা দল যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে ধরেন সিনারিও একরকম। গণভোটে যদি সরকার জয়যুক্ত হয়, কিন্তু সরকারের যদি কোনো দল যদি সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে কিন্তু আবার আরেক পরিস্থিতি তৈরি হবে। আবার ধরেন আ গণভোটে যদি না জয়যুক্ত হয়, তাহলে ধরেন জুলাই সনদ কার্যত বাতিল। সংসদ নির্বাচন অর্থাৎ সব মিলিয়ে ধরেন গণভোটে জয়যুক্ত হলো, কিন্তু নির্বাচন হলো প্রশ্নবিদ্ধ। অ্যা অনেক অসংখ্য আসন স্থগিত, অনেক আসনে নির্বাচন বাতিল হয়ে গেল। অর্থাৎ সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি তৈরি করা হয়েছে। এবং ধরেন এখানে যেই বলা হচ্ছে যে ১ম অধিবেশনে একজন সভাপ্রধান এবং সভা উপপ্রধান আ নির্বাচিত হয়ে তারা মিলে এই সংবিধান সংস্কারের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ ভোটকে মাথায় রেখেই এই আ অধ্যাদেশটি প্রণয়ন করা হয়েছে। যার জন্য আপনি দেখবেন যে আ অনেক দলই কিন্তু ভোটের পক্ষে কোনো প্রচারণা চালাচ্ছে না। বিএনপির পক্ষ থেকে একবার বলা হয়েছিল যে যেভাবে কথা হয়েছিল পরবর্তীতে তারা তাদের মতো করে অনেক কিছু পরিবর্তন করেছে। অর্থাৎ এই এই ইউনূস, ডক্টর ইউনূস এবং তার নেতৃত্বাধীন যেই মুরুব্বি এবং অপদার্থ সরকার, সেই সরকার আরো ক্ষমতায় থাকতে চায়। কমপক্ষে ধরেন ৮-৯ মাস ক্ষমতায় থাকতে চায়। এর মধ্যে